মত বিনিময়ের সময় সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ রুহুল আমিন, উপস্থিত আমাদের সাভার থানা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, এখানে আরও আছে বিউলাইনে বিএনপি সেক্রেটারি শাহিন, আমাদের সাবেক চেয়ারম্যান আলালের ছোট ভাই বিএনপি নেতা আনোয়ার সহ সাভার থেকে আমাদের বিএনপির নেতা আসছে, বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্র দলের সভাপতি পৌরসভা ওবায়দুর রহমান অভি একটু দাঁড়া, এদেরকে ছিল না তো। আর আহসানুল্লাহ সাংগঠনিক সম্পাদক আহসানুল্লাহ সভা পৌর বিএনপি, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং যাদের জন্য আজকে এই আয়োজন, বিভিন্ন মসজিদের যারা ইমাম সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রথমে আমি যে মেসেজটা দিব, আপনাদের নিয়ে আলাদা অনুষ্ঠান অতীতে ওইভাবে কেউ করেনি, কিন্তু নির্বাচনে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনাদের দিকে অনেকে তাকিয়ে থাকে, আপনাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে, ভক্ত আছে, পরিচিত জন আছে, আত্মীয় স্বজন আছে, আপনাদের একটা সে আছে, আপনাদের মতামতকে অনেকে গুরুত্ব দেয়। তা আপনারা হয়তো কিছু কিছু ব্যাপারে কনফিউজ, কিংবা আপনি আমার সম্বন্ধে ধরেন আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল, তারা একটু আমাকে পছন্দ করেন। আজকে এখানে আমি বিএনপি ক্যান্ডিডেট ধানের শীষ প্রতীকে নির্বাচন করছি, আমার সম্বন্ধেও হয়তো আপনি অনেক কিছু জানেন না, নামটা শুনেছেন, কিংবা আমি কেমন সেগুলো কিছুই জানেন না। তা আপনি আমার সম্বন্ধে কাউকে বলতে গেলে কিংবা কেউ মতামত চাইলে আপনি বলবেনটা কি, আপনারও তো একটু জানা দরকার যে আসলে এই প্রার্থীটা কেমন। তো সেই জন্যই কিন্তু আজকে এই অনুষ্ঠান, এবং আমরা এগুলা বিভিন্ন জায়গায় করছি, কিন্ডারগার্ডেনের টিচারদের নিয়ে। এমনি তো আমরা মহিলা টিম, মহিলাদের ভোট চাচ্ছে, ছেলেরাও সামনে নামবে, কারণ কিছু আচরণ বিধি মেনে আমাদের নির্বাচনে কাজ করতে হয়। দেশের জন্য আমার এখন নিজের বয়ান নিজেরই দিতে হচ্ছে। আমি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে 80 সালে ইন্টারমিডিয়েট পাস করেছি। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে 87-এ বাংলাদেশে মেডিকেল সায়েন্সে বেসিক ডিগ্রি, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, MBBS পাস করেছি। 1 বছর ইন্টার্নি করে, তারপর BCS 10 BCS পাস করে প্রথম পোস্টে কিশোরগঞ্জে ইটনাতে আমি 91-এ জয়েন করি। তারপর চেষ্টা তদবির করে সাভারে হেলথ কমপ্লেক্সে মেডিকেল অফিসার 93 থেকে কাজ করে 96-এ আমাকে পদত্যাগ করে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হলো। কারণ সরকারের নিয়ম হলো যে আপনি সরকারি চাকরি করা অবস্থায় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তো 96-এ আমি রিজাইন করলাম, দলের কাছে মনোনয়ন চাইলাম। যেহেতু আব্বা এমপি ছিল, 45 বছর চেয়ারম্যান ছিল 43 থেকে 88, 79 সালে ধানের শীষে মার্কানে এসে এমপি হয়েছে। তারপরে 86-88 সালে বিএনপি যায়নি, 90 সালে উনি মারা গেছেন। তো 91-এ নির্বাচনে আমার মনোনয়ন চাইনি, 96-এ আমি দলের মনোনয়ন পেলাম। 96-এ একবার এবং 2011 পরপর 2বার সাভারে আমি সংসদ সদস্য ছিলাম। তারপরে আমি 2008 সালে নির্বাচন করেছি ধানের শীষ নিয়ে, 2018 সালে করেছি, দিনে ভোট রাতে হয়েছে। তো সেই সব নির্বাচনের কাহিনী আপনারা জানেন, যে নির্বাচনে আপনারা অনেকে ভোট দিতে পারেন নাই, যাইতে পারেন নাই, আমরা ভোট চাইতে পারি নাই। এটি আমাদের 5ম নির্বাচন। তো শেখ হাসিনা আয়সা আমাদের উপর তো জুলুম অত্যাচার করলো, আমাকে মাত্র 3বার জেলে যেতে হয়েছে। আমার নামে এখনও 53টি মামলা, এইসব মামলা নিয়ে আমাদের নির্বাচন করতে হয়েছে। এবং আমি 93-তে ইয়াকুব ইউনিয়ন বিএনপির সভাপতি, আমি 2011-তে আশুলিয়া থানা বিএনপির সভাপতি, আমি 2016 সালে ঢাকা জেলা বিএনপির সভাপতি 22 সাল পর্যন্ত ছিলাম। এখনও আমি বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ সম্পাদক। আমাদের বাড়ি জেলাবতে, সেখানে আমাদের 93-তে এই আশুলিয়া ইউনিয়নের অন্তর্গত সিকুন্ডিয়াতে আমরা 1 বিঘা জমি দিয়েছিলাম প্রাইমারি স্কুল করার জন্য। সরকার তখন বলছে যে জমি দিবে তার নামে আমরা প্রাইমারি স্কুল, তখন স্বল্প মেয়াদী ছিল, এখন এটি সরকারি প্রাইমারি স্কুল, সিকুন্ডিয়া সালেদিস সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপরে আমরা 96 আমি এমপি অপর গ্রামবাসী ধরল যে একটি কলেজ করতে হবে। আমরা এমপিওভুক্ত প্রতিষ্ঠান, এই যে জিরাবুদ্দিন কলেজ,
করলাম। আমরা 2003 সালে সাভারে একটি ল কলেজ করেছি, জামাই দিস ল কলেজ, যেটি এখন 1000-এর উপর ছাত্র পাশ করেছে। এবং 2006 সালে নিশ্চিন্তপুরে। আসসালামু আলাইকুম, বসেন। আপনাকে দেখার জন্য ঠিক আছে, আপনাকে একটু সুযোগ দেবো, কারণ আমাদের নেতা হারিস চৌধুরী লাশ দাফন করেছেন। আপনাকে তো আমরা অনেকে জানি, দূর থেকে সারা বাংলাদেশে আপনাকে চিনেন, আপনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন। 2006 সালে ইয়াকু ইউনিয়নে নিশ্চিন্তপুর দাওয়াইদিস উচ্চ বিদ্যালয় 4টা প্রতিষ্ঠান, একটা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল, একটা কলেজ, ল কলেজ আমরা প্রতিষ্ঠা করেছি। ঈদগাহ, কবরস্থান, পোস্ট অফিস, তারপর পরিবার কল্যাণ কেন্দ্র, এগুলো সব আমাদের জমিতে করা। তো দেখেন, এই যে এখন এমন একটি সময় নির্বাচন হচ্ছে, অতীতের নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই, এবার আমরা বিশ্বাস করি, জানি যেটা এমন নির্বাচন হচ্ছে, আমার ভোট আমি দেব, যোগ্য প্রার্থী দেখে দেব। অন্যান্য সময় ছিল যে আপনি ভোট কেন্দ্রে গিয়ে ব্যালট পেপার দিছি, যে আপনি এইখানে আমার সামনে নৌকায় ভোট দেন, এগুলো এবার হবে না। ভোট একটা গোপন জিনিস, আপনি যাকে ইচ্ছা তাকে দিবেন, কাউকে ভালো লাগে দেন, না লাগলে না দেন, কিন্তু জোর করে নিলে তো ভোট হইল না। তাহলে আর ভোটে করার দরকার কি? আপনি নিজেই সংবিধান চেঞ্জ করে বানান, যেটা 10 বছর, 15 বছর, 20 বছর ধরে থাকবো, আর 5 বছর পর পর দরকার নেই। একটা 5 বছর পর ভোটের মাধ্যমে একটি সরকার পতন হবে। শেখ হাসিনা জোর করে এত বছর টিকলো, কিন্তু শেষ রক্ষা কি করতে পারলো? যারা দেখছেন যে সে নিজেকে কি ক্ষমতাবান মনে করে, আসল ক্ষমতা তো আল্লাহর কাছে, এটা শেখ হাসিনা পতনের পরে রিয়েলাইজ করছে। আমি প্রধানমন্ত্রী, আমার কথায় পুলিশ, র্যাব, আর্মি সব আমার কথা শুনে, একটা টু শব্দ করা সমান না। এটা গণতান্ত্রিক দেশের নিয়ম না। যে দেশে রাজা বাদশা থাকে তাদের নিয়ম এরকম, কি যে দেশে ভোটের মাধ্যমে নেতৃত্ব পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, সে দেশের নিয়ম করে। এই তোমরা ক্যামেরা তুলতেছো, পিছের লোকগুলোতে গাছের পাশে দাও, মানুষকে দেখতে না দিলে খালি ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করলে হবে? ব্যক্তিগত ক্যামেরা ছবি তোলা কিন্তু আমি পছন্দ করি না। যে একটা অফিসার আছে তুলো, মানুষ কথা শুনবে না, তোমাদের ক্যামেরা নিয়ে ছোটাছুটি শুনবে, এটা কি? দেখেন, আমরা পালিয়ে পালিয়ে ছিলাম, কত লোক গুম হয়েছে, খুন হয়েছে, মিথ্যা মামলা রিমান্ডে নিয়ে টর্চার করে মেরে ফেলছে। হ্যাঁ, পুলিশের কাজ হলো সেবকে, পুলিশ হয়ে গেলো দানব। একসময় ছোটবেলা মনে করতাম যে শিক্ষিত মানুষ মানে ভালো মানুষ। এখন কিন্তু আমি আর শিক্ষিত মানুষ মানে ভালো মানুষ মনে করি না। একটা গ্রামের সাধারণ মানুষ ইচ্ছা করলে অনেক ক্ষতি মানুষের করতে পারে না, কিন্তু একটা শিক্ষিত মানুষ একটা গুরুত্বপূর্ণ পদে থেকে যদি ক্ষতি করতে চায়, অনেক ক্ষতি করতে পারে, সমাজে, প্রতিষ্ঠানে, রাষ্ট্রে। ভূপেন হাজারিকার একটা গান আছে, হুজুর আবার গানকে অন্যভাবে নিয়েন না, গান তো গানে, আমি না গেলে তো অন্যরা গান গাচ্ছি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতিকে মানুষ পেতে পারে না। গানের শেষের দিকে কয়েকটি লাইন আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না হে বন্ধু। এই গানটা শিক্ষিত অমানুষ দিয়ে লেখা হয়েছে। আওয়ামী লীগের কাছ থেকে শিখেছি আমরা একটা, কিংবা দেখেছি আমরা একটা, আমার বিবেকটা নষ্ট হয়ে গেছে। যারা আওয়ামী লীগ করেছে তাদের কোনো বিবেক নাই। এই যে প্রতিষ্ঠানগুলো, অশিক্ষিত লোকেরা প্রতিষ্ঠানে বসে বসে টাকাগুলোকে ধ্বংস করেছে, টাকাগুলোকে লুটপাট করছে, টাকাগুলোকে বাসায় নিয়ে তারা বাড়ি ঘর বানাইছে। লেখাপড়া জানে না, সে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি। এদের জন্য সরকার নিয়ম করছে যে স্কুলের সভাপতি হইতে হইলে বিএ পাস লাগবে, কলেজের সভাপতি হইলে তো এমএ পাস লাগবে। কারণ আওয়ামী লীগ সারা বাংলাদেশে
তাদের মতো অযোগ্য লোকগুলাকে দিয়ে প্রতিষ্ঠান চালাইছে। যে এক ওয়াক্ত নামাজ পড়ে না তাকে মসজিদের সভাপতি বানিয়েছে। তো ও তো জানে টাকা চুরি, ওর তা কিছু জানে না। ও নামাজও জানে না, বিবেকও জানে না, কিছুই জানে না। ও রাতকানা একটা লোক দল বুঝে আর চুরি বুঝে। আজকে আওয়ামী লীগের পতন কেন হলো? আপনি সারা বাংলাদেশকে জ্বালাইছেন, কোথাও কাউকে শান্তি দেন নাই। মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব সব কিছু তাদের হইতে হবে। তো এটা তো কমিউনিস্ট দেশে সম্ভব যে অন্য দলে কোনো অস্তিত্ব নাই। যেখানে অনেক দল থাকবে, যেখানে নানা মত থাকবে, সেখানে অনেকের মতামতকে তো গুরুত্ব দিতে হবে। তো কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করতে নাই। আমরা পালিয়ে পালিয়ে গোপনে পালিয়ে থাকতাম, বাসায় বসে নামাজ পড়তাম, কখনো কখনো কান্নাকাটি করে আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ, তুমি কত জাতিকে ধ্বংস করে দিছো যারা ঠিক পথে চলে নাই, কত ব্যক্তিকে দুনিয়া থেকে তুলে নিছো, এই জালিমকে তুমি কবে তুলে নিবা, কবে কবে? মাঝে মাঝে আমরাও অধৈর্য হয়ে যেতাম, কিন্তু বিশ্বাস ছিল যদি তা না থাকতো তাহলে তো দেশ থেকে আমরা পলায়ে চলেই যেতাম। যে দেশে আসুন না, আমেরিকায় কি সিটিজেন, ওই দেশে থাকি গা, এই দেশে জালিমের কবলে চলে গেছে। যেহেতু আমরা হজ করেছি, নামাজ পড়ি, মুসলমান, আমরা বিশ্বাস করি যে না, আল্লাহ সব দেখতেছে, সময় মতো এটা শিক্ষা, এটা বিচার হবে। আমার একটা বক্তৃতা ছিল 2018 সালে নির্বাচন করার সময়, 2 মিনিটের বক্তৃতা, আপনি এটা দেখাইতে পারলাম না। সেটা হলো যে যারা যেরকম করেছে তাদের বিচার এই বাংলাদেশে হবে, এবং আমরা ইনশাআল্লাহ জীবন দেশে দেখে থাকব। আমি দেখলাম যে আমার কথাটা এরকমভাবে ফলে গেল যে তারা যাওয়ার সময় মানে 5 সেকেন্ডও তাদের কাছে ইম্পর্টেন্ট, এমনভাবে পলায়ে যাচ্ছে, হেলিকপ্টারে পলাচ্ছে, গাড়িতে, তাও মনে হচ্ছে যে ছেলে পেলে মনে দৌড়ে আসতেছে তাকে ধরার জন্য। যে বলছে এই দেশ থেকে আমি কোথাও যাব না, আমরা পালাই না, আওয়ামী লীগ পালায় না, শেখ হাসিনা পালায় না, সেই সবার আগে দেশ থেকে পালায় গেল। তো আমাদের সবার জন্য শিক্ষা একটা, যে কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই। ধরো একটি দল ক্ষমতায় আসলো, ধরেন আমি এমপি হলাম জনগণের ভোটে, এখন আমি যদি মনে করি উনি হুজুর, ওনার কী ক্ষমতা, আমি যা বলবো তাই হবে, আমার বিশাল ক্ষমতার কাছে এরা সব নস্যি, তাহলে তো এইসব ঘটনা আবারও হবে। জনগণকে সম্মান দিতে হবে, যার যার পেশাকে সম্মান দিতে হবে। আমার সম্মান বেশি, ওনার সম্মান কম, কিন্তু ওনার সম্মান নাই এটা যে ভাববে, তার জন্য খবর আছে। প্রত্যেকটা মানুষের একটা সম্মান আছে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, কোনো প্রতিষ্ঠানে সে হর্তাকর্তা, যার যা মর্যাদা অনুযায়ী তাকে সম্মানিত করতে হবে, সম্মান দিতে হবে। তো এই কথাগুলো বলার উদ্দেশ্যটা, এটা আমার উদ্দেশ্য ছিল আমার সম্বন্ধে আপনাদেরকে জানানো। তাই আমি যেটা আপনাদের কাছে বলতে চাই, ধরেন আজকাল একটা কথা বলে, এটা আপনাদের জানা দরকার, কেন এর উত্তরটা আপনারা দিতে পারবেন না। আজানটা হয়ে যাক, যেহেতু আমাদের খুব পাশে। আমি 2-1টা ঘটনা প্রাসঙ্গিক অবতারণা করতে যাচ্ছি, যেগুলো আমাদেরকে ফেস করতে হচ্ছে। কিছু কিছু মহিলা অনেক এলাকায় গিয়ে নানা কিছু বলে যে ঠিক আছে আপনি আমাদের ভোট দিবেন তো। আর একটা মহিলা তাকে, তাহলে আমার বুকে হাত দিয়ে বলো। তাছাড়া বললো যে ঠিক আছে, আমি চিন্তা করি, চেষ্টা করব, দিব। এটা যেই বললো, তারপর সে বুকের থেকে ছোট্ট কোরআন শরীফ বাই করে বলতেছে, আপনি কিন্তু কোরআন শপথ নিয়ে এটা বললেন। তো এই পবিত্র গ্রন্থ আল কোরআন, এইটা নিয়ে কিন্তু আপনি প্রতারণা করতে পারেন না। ও কিন্তু জানে না যে আপনার বুকের ভিতরে একটা ছোট্ট কোরআন আছে। তো এইসব করে আপনি ভোট নিয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় এসে কী করবেন? যার নিয়ত ভালো না, এইভাবে যে ভোট নেওয়ার চিন্তা করে, সে রাষ্ট্র ক্ষমতাকে কী করবে আমি জানি না। ধরেন আরেকটা কথা বলে, এগুলো আমরা বলেছি, এখন হয়তো হচ্ছে না। বলে যে আগে তো আওয়ামী লীগকে দিছেন, কী পাইছেন? জুলুমের দেশ ছিল। এর আগে বিএনপি দিছেন, আপনার কি গুরুত্ব বাড়ছে? দেশটাকে ঠিকভাবে চলছে? তো একটা বার আমাদের একটু সুযোগ দেন না, আমগো এই মার্কায় ভোটটা দেন না।
তো সে কি বললো না বললো সেটা ইম্পর্টেন্ট না, হয়তো দু একজন কথা দেয় কিংবা দেয় না, মানে তাদেরকে একবার সুযোগ দেন। তো এইটা নিয়ে আমাকে যখন এই প্রশ্ন একজন করলো আপনাদের মতো যে এইরকম হইলে এটা উত্তর কি দিবেন আপনি দলের পক্ষ থেকে, আপনার উত্তর কি? আমাকে একজন প্রশ্ন করেছে আপনাদের মতো একজন লোক, যে এটা তো একটা সুন্দর উত্তর হওয়া দরকার, যে তাকে অপমান করার জন্য না, যে উত্তরটা সে শুনে চুপ করে থাকে কিংবা এটা দ্বিতীয়বার রিকোয়েস্ট করবে না। তা আমি আমার মতো বললাম, ধরেন আপনার হঠাৎ করে অনেক রাতে অ্যাপেন্ডিসাইটিসে ব্যথা হলো, যে ব্যথাটা সাধারণত ইমিডিয়েট হাসপাতালে নিতে হয় এবং বেশিরভাগ করতে ইমিডিয়েট অপারেশন করতে হয়, নাইলে এটা ব্লাস্ট করলে আপনি মারাও যেতে পারেন। তা আপনি আশেপাশে আপনার একটু কম বেশি টাকা আছে, আপনি একটি আশেপাশে বড় একটা ক্লিনিকে কিংবা একটা ছোটোখাটো প্রাইভেট হাসপাতালে নিয়ে যাবেন। তো নিয়ে গেলে তো সেখানে তো ইমার্জেন্সি কল থাকে, প্রফেসর রাতে সবসময় থাকে না, আশেপাশে থাকে কিংবা কল করে তাকে আনা হয়। তা আপনি কি নতুন ডাক্তারকে নেবেন, না যে ডাক্তার অনেক এক্সপিরিয়েন্স, যে অনেক অপারেশন করছে, শত শত অপারেশন করছে, যে 20 বছর ধরে সার্জারি অপারেশন করে, তাকে দিয়ে করাবেন? না যে ছেলেটা নতুন পাস করে নতুন ডিগ্রি নিয়ে এমবিবিএস তারপরে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি নিয়ে মাত্র বেরিয়েছে 1 বছর 2 বছর, তাকে দিয়ে করাবেন? আপনি নিশ্চয়ই যে এক্সপিরিয়েন্স, কারণ আপনার সন্তান, আপনার ভাই, আপনার বাবা মা সবাই তো আপনার আত্মীয়, আপনার যেহেতু টাকা আছে আপনি তো মানে ভালো অপারেশনকে গুরুত্ব দিবেন, আপনি তো কম পয়সায় জানতেন অপারেশন করবেন না। তো ব্যাপারটা এরকম। তো বিএনপি তো 78 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমএজি ওসমানের সাথে ইলেকশন করে বিজয়ী হয়েছে সরাসরি, তখন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। 79 সালে যে নির্বাচনে আমার বাবা সংসদ সদস্য ছিল, 207টা সিট পেয়েছে। তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 30 মে 81 সালে মারা যাওয়ার পর, তার কয়েক মাস পরে যে নির্বাচন হয়েছিল, জাস্টিস সাত্তার, উনি ভাইস চেয়ারম্যান ছিল দলের, উনি নির্বাচিত হয়েছেন। তখন আওয়ামী লীগ তো প্রতিদ্বন্দ্বিতা করেছে। 91-এ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দল ক্ষমতায় এসছে এবং উনি প্রধানমন্ত্রী হয়েছেন। 96-এ অনেক বিরোধী 116টা আসন নিয়ে বিরোধী দলে ছিল। 2001-এ খালেদা জিয়ার নেতৃত্বে আবার উনি প্রধানমন্ত্রী হয়েছেন, 193টা সিট পেয়েছেন। তারপর 2008 সালে কিন্তু আবার যে নির্বাচন, সাজানো গোছানো নির্বাচন, বিরোধী দল নেত্রী ছিল মাত্র 30টা সিট। এই যে বিএনপির যে অভিজ্ঞতা, এই দলকে বারবার ক্ষমতায় কেন মানুষ বসায়? কারণ বিএনপির প্রতি তাদের একটা আস্থা আছে। আজকে আমি নাম উল্লেখ করে বলি, জামাত ইসলামের সিট বিভিন্ন সংসদে কয়টা? 3টা, 8টা, 9টা, 12টা, হাইস্ট 17টা। 2001 সালে 17টা সিট পেয়েছিলাম। আপনি চিন্তা করেন, 151টা সিট পেলে তো ক্ষমতায় আসবেন। তো আপনি 17টা সিট যাতে হাইয়েস্ট লাস্ট 20 বছর 25 বছরে, তাদের মানুষ 151টা সিটের দায়িত্ব দিয়ে দেবে, কাজটা কি এত সহজ? তাহলে এই যে বিএনপি বারবার ক্ষমতা কেন আসে? মানুষের আস্থা আছে। বিএনপি অনেক ভালো লোক, জ্ঞানীগুণী লোক, অভিজ্ঞ লোক, যারা দীর্ঘদিন দল করে, ইউনিভার্সিটির টিচার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অ্যাডভোকেট, নানা রকম পেশার লোক আছে। তো যাদের আস্থা আছে জনগণের, যারা বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পেয়েছে, তাদের প্রতি তো মানুষের ভরসা। আপনি দায়িত্ব পেয়ে 10টা কাজ করেছেন, 2টা ভুল হইতেই পারে। যে দায়িত্বই পায় নাই, তাকে আপনার এত আস্থায় নিয়ে আসবেন এত তাড়াতাড়ি? আপনাদের দৃষ্টান্ত কি? আমরা কিন্তু ভুলে যাই নাই 71 সালে তাদের ভূমিকা কী ছিল। আমি অন্য শব্দ উচ্চারণ করলাম না, খালি বললাম যে তারা একটা দেশ স্বাধীন হচ্ছে, উনি স্বাধীনতার পক্ষে না, স্বাধীনতার বিরুদ্ধে। কেন? আজকে 24-এ যে 5ই আগস্টে 36 দিনের আন্দোলনে অনেকে আপনারা রাজপথে থাকতে পারেন নাই, ওদের মতো একদম ফ্রন্ট সাইডে গিয়ে যুদ্ধ করেন নাই, কিন্তু আপনাদের কি নৈতিক সমর্থন ছিল না যে বাচ্চারা যে আন্দোলন করছে সেই আন্দোলনে সফল হোক, এই স্বৈরাচার শাসকের পতক হোক? কারণ আমরা চাই ভালো কিছু পক্ষে। 71 সালে দেশ স্বাধীন হবে, এটা ভালো কিছু। কারণ ওরা তো আমাদেরকে একটা বৈষম্যের মধ্যে ফেলে দিয়েছে। তারা মনে করে যে পাকিস্তানি, ওয়েস্ট পাকিস্তান, তারা হলো আসল লোক, আমরা হলো 2 নম্বর সিটিজেন। তো সেই জন্য তো আমাদের যুদ্ধ করতে হয়েছে। তো সেই যুদ্ধে তারা বিরোধিতা করেছিল। তার মানে জাতির সাথে প্রতারণা, এটা আজকে অনেকে ভুলে গেছে, কিংবা
ভুলে যাইতেও পারে, কিছু আসে না, কিন্তু আমাদের তো মাথায় রাখতে হবে যেটা ঠিক। তারপরে এই ইউনিভার্সিটিতে 80-র দশকে যে রক কাটা শুরু হইলো, একটা মানুষকে আপনি পঙ্গু করে দিবেন কেটে, তার চেয়ে তারা মাইরা ফেলানো ভালো। যে লোকটা স্বাভাবিক কাজ করতো, নেতৃত্ব দিত, তার রক কাটা মানে এই যে টেন্ডনটা পায়ে যখন কেটে ফেলেন, সে তো হাঁটতে পারে না, সে তো তখন ঘরে পঙ্গু হয়ে বসে থাকে। তো এইসব কালচার আমরা কার কাছ থেকে শিখছি, কে করছে? তাদেরই অঙ্গ সংগঠন শিবিরের ছেলে করছে এইসব। তো আবার সামনে কি করবে আমরা জানি না। তাদের এইসব কৃতকর্মের জন্য আগে জাতির কাছে মাপ চাওয়া উচিত, যে বলেন যে ভাই আমরা ভুল করছি, আমাদের একটা সুযোগ দেন। আগে মাপ চাইতে হবে, তারপরে তাদের বলতে হবে যে আমাদের একটা সুযোগ দেন। হঠাৎ করে মানুষ সুযোগ দিয়ে দিবে, আগে মানুষকে আস্থা আনেন। তো এই কথা আপনাদের জানা দরকার, যে অনেকভাবে বিভ্রান্তির মধ্যে ফেলে, যেহেতু সুষ্ঠু ভোট হবে, অনেকে মিসগাইড করতেছে, আমরা অনেকের কাছে যেতে পারছি না, হয়তো আমাদের লোক, কিন্তু আমরা যেতে পারছি না দেখে তার কাছে কিছু বলতে পারছি না, তাদেরকে মানে আমাদের লোকজন গিয়ে তাদের রিচ করতে পারছে না দেখে কিন্তু অনেকে বিভ্রান্ত হয়ে তাদের মিসগাইড হয়ে ভোট দিতেও পারে। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। আমি তো অন্য দলের গীবত গাওয়া কিংবা বদনাম করার জন্য আজকে আসি না। আপনারা সমাজের গণ্যমান্য ব্যক্তি, যে কথা আমি শুরুতেই বলেছি, আপনাদের দিকে অনেকে তাকিয়ে আছে, যারা আপনার খুবই ঘনিষ্ঠ কাছে শুভাকাঙ্ক্ষী, তারা তো আপনাদের জিজ্ঞাসা করে, হুজুর কারে ভোট দিলে ভালো হয়। তা আপনাদের তো কখনো কখনো বলতে হবেই, আপনাদের জায়গা থাকবে। আপনারা এসে আমাদের প্ল্যাটফর্মে এসে বক্তৃতা দেন, সেটা দরকার নেই। তাহলে আপনি একটা মসজিদে ইমাম, আপনার গ্রহণযোগ্যতা থাকবে না। আপনার আসল কাজ কিন্তু ওইটা করা। কিন্তু নিরপেক্ষ লোক তো কেউ নাই, কারণ আপনি একটা কাউকে না কাউকে গিয়ে কিন্তু গোপনে ভোট দেন। আপনার একটা আদর্শ আছে, নীতি আছে, দর্শন আছে, ভালো লাগা আছে, কার প্রতি আস্থা আছে, কোন দলকে পছন্দ করেন, সেগুলো তো সবারই আছে। তো ওই জায়গাটা আপনি বুঝে শুনে করেন, কিন্তু আপনার দায়িত্ব কিন্তু ওইটা। আপনি ওপেনলি এসে বক্তৃতা দেবেন, ওর বিরুদ্ধে কিছুই করার দরকার নাই। আপনি একটা ছোট্ট কথা অনেক মূল্যবান, আপনার 5 মিনিট বক্তৃতা কিন্তু ইম্পর্টেন্ট না। আপনার কাছ থেকে একজন ডিসিশন নিতে এসে আপনি সিদ্ধান্তটা দিয়ে দেন। সে কিন্তু বলে না কেন ভোট দেবে, এই প্রশ্ন করে না, হুজুর আপনি কারে দিবেন, আপনি যারে দিবেন আমি তারে দেবো। আপনি একজন ভক্ত এটা কইতেই পারে, তো আপনি তাহলে কয়ে দেন। সে তো আপনার কাছে যায় না, কেন ভোট দেবে এই প্রশ্ন করতেছে না, খালি শুনতে চাইতেছে। তো আপনি বলেন, শুনতে চাইলে ওইটাও বলেন। তা আমি আর বেশি বক্তব্য দেবো না। আমার যেটা কথা সেটা হলো যে আমরা চাই এটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, যাতে আর যদি অন্য কথা বলেন, এই যে আজকে তারিখ দিয়ে কালকে সাভারে আসলেন, ওনার ব্যাপারটা যদি আমি 1 মিনিটে বলি, উনি রাষ্ট্রপতির সন্তান, উনি প্রধানমন্ত্রীর সন্তান, বাংলাদেশের গুরুত্ব তার কোনো অংশ কম না। ওনাকে আপনি 2007 সালে আপনি 8 সালে দেশে বাইরে পাঠিয়ে দিলেন, দিয়ে যাতে দেশে না আসতে পারে 3-4টা মামলা তাকে যাবজ্জীবন 10 বছর 15 বছর জেল দিয়ে দিলেন, মিথ্যা মামলা। লাভ কি? মানে আপনি ভাবছেন যে তাকে বিদেশে রাখলে বিএনপি ধ্বংস হয়ে যাবে, বিএনপির নাম উচ্চারণ করার মতো কোনো লোক বাংলাদেশে থাকবে না? এইরকম স্বপ্ন যে বাস্তবায়ন হয় না, তার শ্রেষ্ঠ উদাহরণ 5ই আগস্টের পরিণতি। খালেদা জিয়াকে মিথ্যা মামলা, যা টিয়নরা ড্রাইভাররা শত শত কোটি টাকা মালিক, কোনটা একটা এতিমখানার জন্য বিদেশ থেকে 6 কোটি টাকা আসছে, সে এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে নিচ্ছে, এই অপরাধে টাকা কিন্তু সে তস্যুপ করে নাই, টাকা তুলে কিন্তু সে ব্যক্তিগত খরচ করে না, যে এটা সে পারে না এই নিয়মে। কিন্তু পারসেপশন তো সে তো দুর্নীতি করে নাই, তাকে দুর্নীতি মামলা দিয়া প্রথমে 5 বছর, পরে 10 বছর। যে জেলখানায় আমরা ছিলাম সেই জেলে তাকে 2 বছর রাখলেন। আজকে যে উনি অসুস্থ, এগুলো তার খেসারত। ওনার মতো একটা মানুষ সারা জীবন জনগণের জন্য এত কিছু করলো, তাকে আপনি একটা মিথ্যা মামলায় জনগণকে একটা মিথ্যা অভিযোগ, উনি দুর্নীতি করছে, দুর্নীতি করছে, দুর্নীতি করছে। একটা মানুষকে সারা জীবনে তার অর্জন, খালি মুখের কথা একটা মিডিয়ায় বলে দিল, তার অর্জন সব ধ্বংস হয়ে গেলো, এত সস্তা কিন্তু না। তো এগুলো করে লাভ হয়েছে কি? তাতে এই যে এরা যে কষ্ট করলো, কেন কষ্ট করলো? আমরা জেল খাটলাম, এখানে কে না খাচ্ছে? তো সব কিছু দেখেই তো আপনাদের বিবেচনা করতে হবে। এই দেশে আওয়ামী লীগে কী করছে আমরা জানি, আমরা ভালো কিছু করতে চাই, কতটুকু পারবো জানি না, আপনার সাথে থাকলে পারবো, এটা আমাদের বিশ্বাস। আমাদের সুযোগ দেন কাজ করার জন্য, পাশে থাকার জন্য। এটা কোন আদান হচ্ছে এখন? আর মসজিদ মাদ্রাসা
আমি শেষ 1 মিনিট কিছু এলাকার সমস্যা নিয়ে বলবো। আমরা মনে করি একজন সংসদ সদস্যের কাজ হলো এলাকা উন্নয়ন করা, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, মসজিদ মাদ্রাসার উন্নয়ন, সেগুলো তো আছে। আমি এই বছরের জন্য আমার বলার জিনিস হলো, আমরা কয়েকটি জিনিসকে আমরা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে নিয়ে আসছি। 1 নম্বর হলো মাদক। এই মাদক যুব সমাজকে যেভাবে ধ্বংস করতেছে, অনেকে আমাকে ফোনে, আমার নাম্বারটা তো আমরা অনেকে দিয়ে দিই, আপনাদেরকেও দিয়ে দিচ্ছি, আপনি ইচ্ছে করলে ফোন করতে পারেন 01722222208, 6টা 2 08। গ্রামীণ নাম্বার, গ্রামীণ মানে 017 6টা 2 08। কিচ্ছু দরকার না, কোনো তথ্য আপনি, এটা আমার হোয়াটসঅ্যাপ, এটা আমার মোবাইল, কোনো কেউ মেসেজ দিয়ে দিন, ফোনে কথা বলেন, সমস্যা নাই। মাদক হলো 1 নম্বর, এটা আমরা ঘোষণা করছি, এবং সেটা বন্ধ কৌশল কি সেটাও আমি বলবো। দ্বিতীয় হলো, এই যে কিছু হলে চাঁদাবাজি শুরু যায়, দল ক্ষমতায় আসলে কিছু লোক আছে দলের নাম ভাঙেয়া, আমাদের নাম ভাঙেয়া, যারা ইউনিয়নের নেতা তাদের নাম ভাঙেয়া চাঁদাবাজি করে। তা আলটিমেটলি এগুলো যদি চলে, তাহলে 17 বছর একই জিনিস চলছে, তাহলে একটা দল ক্ষমতা এসা এই 1500 ছাত্র শ্রমিক জনতা শহীদ হলো, 25,000 পঙ্গু হলো, তাহলে লাভটা কী হলো? তো এর নাম কি ভোট? এর নাম কি গণতন্ত্র? তাহলে মানুষ শান্তিতে কোথায় থাকবে? এই জিনিস করতে দেওয়া যাবে না। আমরা নতুন কিছু না থাকলে কিন্তু জনগণ মনে করবে যে এই দলকে দিয়েও কাজ হবে না, এই ব্যক্তিও চলবে না। তো এই এক্সপেরিমেন্ট করতে করতে তো জীবনই শেষ। কে কয় বছর বাঁচবে? অনেকে তো আপনাদের অনেক বয়স হয়েছে, আপনি জীবন দশায় কি ভালো কিছু দেখবেন না? মাদকে এবারে 0 টলারেন্স। আমি যেটা বলছি, ধরো আমাকে প্রশ্ন করে ফোনে অনেকে যে ভাই এরা তো ঠিক আছে, এরা আওয়ামী লীগের সময় ব্যবসা করছে, এখনও বেশিরভাগ লোকগুলা এই লোকগুলা আছে, কিন্তু এগো শেল্টার দেয় কে? এরা যে সাহস পায়, এখন কার সাহসে চলে? এরা তো আপনাদের কেউ না কেউ কাছের লোক তাকে শেল্টার দিচ্ছে। আমি বলছি ঠিক আছে, আমার নাম ঠিকানা বলেন, সে আমাদের কাছের লোক, তাকে আমি সতর্ক করে দেব, যা বলে দেবো যে এখান থেকে সরে না আসলে তোমার খবর আছে। এই পুলিশকে দিয়ে অনেক কাজ করানো যাবে না, কারণ আপনারা জানেন যে এইগুলা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক অসাধু পুলিশ কর্মকর্তাও কিন্তু এর মধ্যে জড়িত আছে, এটা বলার অপেক্ষা রাখে না। আমাদের যারা এটা থেকে সরে না আসবে, সে আমাদের আশেপাশে থাকতে পারবে না, সে মঞ্চে থাকতে পারবে না, বক্তৃতা দিতে পারবে না। তাকে ভালো পদ দেওয়ার আগে 10 বার চিন্তা করবো তাকে পদ দেওয়া হবে কিনা। এটা আমাদের স্ট্র্যাটেজি, যেটা আমি আপনাদের সঙ্গে বলছি, এইটাই আমরা করবো। কারণ এরকম কিছু হার্ড লাইনে না গেলে আমরা যে ঠিক করতে পারবো না। একজন বাড়ি করতে আসছে, আমার 2 লাখ টাকা দেন, আরে বেটা সে কষ্ট করে বাড়ি করতে আসছে, তাহলে টাকা দিতে হবে, বাড়ি বানাইতে মানে কি? এইসব জিনিস হবে না। অন্য একজন টাকার জমি আছে, সে আসতে পারে না, তার জমিটা আমি খেয়ে ফেলবো, যেগুলো অতীত হয়েছে। এইসব জিনিস না করলে তো জনগণ আমাকে ভোট দিবে কেন? আমার বাবা এমপি ছিল, আমি সরকারি চাকরি ছেড়ে এখানে আসছি, তো এগুলো নেওয়ার জন্য? তাহলে ওদের সাথে আমাদের তো কোনো পার্থক্য নাই, না দলগত পার্থক্য আছে, না ব্যক্তিগত পার্থক্য আছে, কিছুই নাই। তো এর জন্য মানুষ কয়েকদিন পর খালি ভোটই দিবে। তো এইসব জিনিস কিন্তু তারপর ওই যেসব বলে ইট বালি সিমেন্ট আমারে দিতে হবে, কেন তাহলে দিতে হইব? তুই কে? এইসব যে আমি বারবার বলতেছি আমার দলের নেতাকে মেনে এই ব্যবসা করার দরকার নেই। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করবো। এক লোক এরকম চাপের মুখে একজন ইট বালি সিমেন্টের দিল, হয়তো ধরেন আমাদের কাছের লোক, পরিচিত লোক। তো এই 1 নম্বর ইট 3,000, দাম হইলো 30,000, ভালো, এই টাকার সাথে তার রফা টফা হইলো। তারপর 2-3 বার ইট দেওয়ার পর পরের বার ইট দিল, ইট এলো 2800, 2700। দেখেন একটা মানুষ বাড়ি করতে আসে ব্যাংকের টাকা নিয়ে, নিজের চাকরি জমানো, ব্যবসার টাকা, আত্মীয় স্বজনের টাকা নিয়ে সে বাড়ি করতে আসে, অনেক আশা নেই, 3 শতাংশ জমি, 4 শতাংশ জমি। এখন তাকে এই যে দিলেন, তারপরে এইটাও সে কষ্ট করে মেনে নিচ্ছে। তারও আরও 2-3 পরে দেখা যায় ইটও 2700, ইট দিতেছে 2 নাম্বার, যে এটার দাম 22,000, 23,000, 30,000 না। তাহলে একটা টিপ থেকেই আপনার 8-10 হাজার টাকা লাভ হইতেছে যারা এটা সাপ্লাই দিতেছেন। এটাকে ব্যবসা না এটা জুলুম না অত্যাচার? এটা তো আল্লাহ সইবে না। ও তো আর জানে না যে আল্লাহর ক্ষমতা কি, যে ছেলেটা এই কাজ করতেছে সে তো আল্লাহর ক্ষমতা দেখে নাই। আর একটা জিনিস আমরা বুঝি, যেহেতু আমার বয়স হয়েছে,
ন্যাচারাল ডিজাস্টার একটা কথা আছে, আল্লাহর তরফ থেকে কাউকে যে ধাক্কা দেওয়া সরাই যায়। তুমি আকাম করতেছো একসময় ঠাস করে তোমার উপর একটা ঝড়ঝাপটা চলে আসবো, যে ঝড়টা তোমার পরিবারের জন্য অনেক বড়, তুমি জানোই না। তা আমাদের চিন্তা ভাবনা এখন এরকম কাজ আমরা করতে চাই যেগুলো আমরা দেখে দেখে শিখছি, যে এইসব কারণেই এই সরকারে এই লোকগুলা পতন হয়েছে। পৃথিবীর ইতিহাসে নয় একটি সরকার পতন হওয়ার পর মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, এমপি, মন্ত্রী সবাই শুদ্ধ পালাইছে। এটা পৃথিবীর ইতিহাস নয়। এবং ওইটাও ইতিহাসে নাই পালাইয়া গিয়া সেই ব্যক্তি যে পালাইছে সে আবার এসে ক্ষমতা নিয়েছে। একটা উদাহরণও হাজার হাজার বছরের মধ্যে নাই যে পালাই গেছে সে আর দেশে আসতে পারে না। এখন যারা স্বপ্ন দেখে আওয়ামী লীগের লোক, তাদের আপাইসা ক্ষমতা নিব, এরকম আমরা শত শত স্বপ্ন 17 বছর দেখছি। আল্লাহ কইছে তোরা স্বপ্ন দেখ, সময় মতো আমি কাজটা তোকে করে দেবো, কাজ করে দিছি। আমার বক্তব্য নেই, আপনারা আমার জন্য দোয়া করেন, আপনাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে যেন এই আপনাদের কল্যাণে, এই বিউলিয়া ইউনিয়নের কল্যাণে আমি কিছু সেবা খেদমত করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেন। আল্লাহ হাফেজ।